7,90,000 কোটি টাকার বাজেট পেশ সোমবার, ঘাটতি 2.25 লাখ কোটি টাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। এক যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি। ঢাকা দক্ষিণে নগর ভবন 2 সপ্তাহ বন্ধ, ভেঙে পড়ছে নাগরিক সেবা, ঈদ প্রস্তুতিতে স্থবিরতা। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রায় 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি সঙ্গী করে দেশি বিদেশি ঋণের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে সোমবার ঘোষণা হতে যাচ্ছে 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এবারের বাজেটের আকার নির্ধারণ করা হচ্ছে 7,90,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য 5,18,000 কোটি। তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় 2,26,000 কোটি টাকা। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময়ে বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার, যখন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষতি ভারী করে তুলছে বৈশ্বিক অর্থনীতি, আরও ঘনীভূত হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংকট। বাজারে পণ্যের অতিদামে ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত। রেমিটেন্সে ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ঘুরে দাঁড়ালেও 120 টাকার উপরে ডলারের দাম। এমন বাস্তবতায় ইতিহাসের প্রথমবারের মতো কমছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের তুলনায় 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বাধীন বাংলাদেশের 54তম এ বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 30,000 কোটি টাকা কম। বাজেট ও এডিপির পরিমাণ কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সুবিশাল। চলতি অর্থ বছরের তুলনায় 38,000 কোটি টাকা বাড়িয়ে রাজস্ব লক্ষ্য ধরা হচ্ছে 5,18,000 কোটি টাকা। তারপরও বাজেট ঘাটতি থাকছে বড় অঙ্কের 2,26,000 কোটি টাকার, যা চলতি অর্থ বছরের তুলনায় 11.7% কম। ঘাটতি পূরণে এবারও দেশি বিদেশি ঋণের উপরে সরকারকে নির্ভর করতে হচ্ছে। এবার দেশের ব্যাংক সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে 1,25,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর বিদেশি উৎসের মধ্যে জাপান ও আইএমএফ থেকে ঋণ নেওয়া হবে 1,01,000 কোটি টাকা। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারে পণ্যের লাগামহীন দাম, এমন বাস্তবতায় আগামী বাজেটে মূল্যস্ফীতি কমানোর সাহস দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে চলতি অর্থ বছরের মতোই 6.5%। বছর ঘুরে আবারও বাজেট আসছে, কাগজে কলমে হিসাব হবে লাখো কোটি টাকার। কিন্তু এই বাজেট কি কমাবে সাধারণ মানুষের কষ্ট? দাম বাড়া বাজার, কমার শ্রমিক, বেকার তরুণ, সবাই চায় একটু স্বস্তি। এদিকে ঋণ বাড়ছে, রাজস্বের ঘাটতিও রেকর্ড। তাহলে প্রশ্ন উঠছেই, এই বাজেট কি আসলে জনগণের হবে, নাকি আবারও হবে কাগজে লেখা কিছু প্রতিশ্রুতির খেলা? সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। বিস্তারিত হাসান জাবেদের রিপোর্টে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়। সেসব হত্যার বিচার দ্রুত করতে নানা মহলের চাপ রয়েছে। আর বিচার ত্বরান্বিত করতে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দিনরাত কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। এতে উস্কানি, হত্যার নির্দেশ, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, রংপুরের আবু সাইদ হত্যা, চানখারপুলে 6 জনকে হত্যা ও আশুলিয়ায় 6 জনকে হত্যা ও লাশ পোড়ানোর 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী লীগ ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার গুলি চালিয়ে 1.5 সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করেন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের এই প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। শুনানি শেষে 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। আগামী 16 জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। গত 12ই মে এই মামলায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। জুলাই আগস্ট সারা দেশে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন, যা আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য শুনানি হবে, তারপরেই অভিযোগ গঠন করা হবে, যার মধ্য দিয়ে বিচার কাজও শুরু হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। প্রায় 1 যুগ পেরিয়ে দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সুরাহা করতে রোববার নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবীরা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নিষ্পত্তি হবে কমিশনে। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে অর্থাৎ 2013 সালের শেষ ভাগে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার কারণে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি। সরকারি চাপ ও হয়রানির কারণে ওই সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে কোনো পদক্ষেপও নিতে পারেনি দলটি। ছাত্র জনতার আন্দোলনের সময় 2024 সালের 1 আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি। ফেব্রুয়ারি থেকে মে এই 4 মাসে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। বেশ কয়েকটি কার্যদিবস শেষে রোববার সকালে আদেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। নিবন্ধন ফিরে পেয়ে সন্তুষ্ট দলের আইনজীবী ও নেতারা। দলের প্রতীক দাঁড়িপাল্লাও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা করেন তারা। ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে কমিশন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে সেটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। 2008 সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে 2013 সালের আগস্টে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ কমিশন এখনো পায়নি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রোববার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি।
অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল আলোচনায় অংশ নেবে। প্রধান উপদেষ্টার জাপান সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রজেক্ট সহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি দেশটিতে বছরে 1 লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে। জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা হলো তার সমাধানে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গুমের শিকার তাদের বিষয় তদন্ত করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তারা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। টানা 2 সপ্তাহ ঢাকা দক্ষিণের নগর ভবন বন্ধ থাকায় ভেঙে পড়ছে নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ গত 15 মে থেকে। ঈদকে কেন্দ্র করে প্রস্তুতিও বাধাগ্রস্ত দক্ষিণ সিটিতে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। মশক কর্মীরা কাজ করছেন না মাঠ পর্যায়ে। এমনকি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িগুলো বন্ধ হয়ে আছে কয়েক সপ্তাহ। এমন পরিস্থিতি দ্রুত উন্নতি চান নগর বিশেষজ্ঞরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচা এলাকার 20 নম্বর ওয়ার্ড অফিস থেকে প্রতিদিন 2 বেলা মশক নিধনে কাজ করার কথা থাকলেও তা এখন বন্ধ। নগর ভবন থেকে মশার ঔষধ বরাদ্দ না পাওয়ায় কাজ করছেন না মশক কর্মীরা। ডেঙ্গু মৌসুমে তাই এমন পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নগর ভবন তালা দুলানোর কারণে ওষুধ আনতেছে না, আঙ্গুরে দিতেছে না, আমরা হাঁটতেছি না। সামনেই ঈদুল আজহা, তবে তার প্রস্তুতিতে পিছিয়ে দক্ষিণের নগর প্রশাসন। জাতীয় ঈদগার প্রধান ঈদ জামাতের প্রস্তুতিও বিঘ্নিত হচ্ছে অচল অবস্থার কারণে। সেই সাথে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনাও পিছিয়ে সংস্থাটি। জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোও বন্ধ কয়েক সপ্তাহ। অচল অবস্থার কারণে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছি না। যেমন আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার এগুলো ব্যাহত হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়ার তেল দেওয়া এটা ব্যাহত হচ্ছে, তারপরে মশক নিধনের কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে। আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারছি না। দীর্ঘদিন নাগরিক সেবা বন্ধ থাকার এমন পরিস্থিতির উন্নতি চান নগর বিশেষজ্ঞরাও। কোরবানিকে সামনে রেখে হলে অন্তত আন্দোলনকারীদেরও কিছুটা একটু অন্তত বিরতি দেওয়া উচিত। কারণটা হচ্ছে যে আমাদের এই কোরবানিটার এই পর্যায় যদি এলাকায় ছড়িয়ে পড়ে, এটা কিন্তু তখন পরবর্তীতে কিন্তু যারা রাজনীতি করছেন তাদের দিকেও কিন্তু তীর চলে আসবে। চলমান আন্দোলনে নগর ভবনের অচল অবস্থা কাটাতে দ্রুত কার্যকরী সমাধান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। এতে ভোগান্তি থেকে মুক্তি মিলবে নগরবাসীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় 100 কোটি টাকা ও $11 লাখ সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে 35 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। রোববার নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি খুঁজে পেয়েছে সংস্থাটি। আবির আহমেদের রিপোর্ট। শেখ হাসিনার বেআই ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে লুটপাট ও দুর্নীতি বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে মিলেছে অসঙ্গতির নানা প্রমাণ। 35 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং 100 কোটি টাকা ও $11 লাখ বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 99 কোটি 21 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং 11,33,816 US ডলার অস্বাভাবিক লেনদেন প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত 2 মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক।
এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। নিয়োগের যে অভিযোগটা ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে, আর ভুয়া বিল ভাউচার বাবদ যে 150 কোটি টাকার যে অর্থসাতের অভিযোগটা, এটা এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেভাবে আমরা চাহিদাপত্র দিয়েছি। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বন্দর নগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি কর্পোরেশনের সঙ্গে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জার্মান ও মিশরের কোম্পানি দুটি এর আগে মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ দেখায়। 54 কিলোমিটার বিস্তৃত মনোরেলের স্টেশন থাকবে 32 থেকে 33টি। এতে পুরো শহর ঘুরতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। সড়ক বিশেষজ্ঞরা জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এ রেল ব্যবস্থাপনায় মেট্রো রেলের চেয়ে প্রায় অর্ধেক অর্থের সাশ্রয় হবে। সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে, যা নিয়ে সরকার সচেতন আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এই বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর সচিবালয়ের কর্মপরিবেশ ঠিক রাখার আহ্বান ভূমি উপদেষ্টার। রোববার সকালে সচিবালয় সংশোধিত সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের স্মারকলিপি গ্রহণ শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের 3 উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রোববার সকাল 11টার পর সচিবালয়ের 6 নম্বর ভবনের পাশে জড়ো হন কর্মচারীরা। সংশোধিত সরকারি কর্মচারী অধ্যাদেশকে নিবর্তনমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তারা। আমরা এটা আংশিক সংশোধন, পরিবর্তন এইগুলিতে আমরা যেতে চাই না। আমরা চাই এই আইনটা সম্পূর্ণরূপে বাতিল করা হবে। প্রথমে ভূমি ও পরে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা। এই অধ্যাদেশের কিছু ধারা অপব্যবহারের সুযোগ আছে বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। এখানে কিছু প্রভিশন আছে যেগুলো অপপ্রয়োগের সম্ভাবনা আছে। এই যে 37 ক, এবং আমরা এটা নিয়ে আলোচনা করছি। একটা তো হচ্ছে যে এটা বাতিল করতে হবে, এটা একটা পজিশন। আরেকটা পজিশন হতে পারে যে এই যে অধ্যাদেশটার যে অপপ্রয়োগের যে সম্ভাবনা আছে সেগুলোকে অ্যাড্রেস করা যায় কিনা। আশা করব যে আপনারা আইন কানুন মেনে আমরা সচিবালয়ের যে কালচার, দীর্ঘদিনের যে কালচার, মানে সেই কালচার অনুসারে করবেন। সচিবালয়ের কর্মপরিবেশ আপনারা যথাযথ রাখবেন। দুপুরের পর স্মারকলিপি তুলে দেওয়া হয় পরিবেশ উপদেষ্টার হাতে। তাদের দাবি উপদেষ্টা পরিষদে আলোচনার আশ্বাস দেন তিনি। উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যখন বসবো, আপনারা যে কনসার্নগুলো বলেছেন সেগুলো আমি অবশ্যই জানিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে যে আজকে যেহেতু আমাদের সাথে আপনাদের কথাগুলো বলতে এসেছেন এবং কথা যেহেতু বলা যায়, সেহেতু কথা বলার এই চ্যানেলটা খোলা থাকুক। 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের পর থেকেই আন্দোলন করে আসছেন সচিবালয়ের কর্মচারীরা। সোমবার তথ্য ও স্থানীয় সরকার উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবার কথা রয়েছে তাদের। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলায় প্রায় 60টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার লামা উপজেলা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন জানান, কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানির শঙ্কা রোধে মিরিঞ্জা ভ্যালি সহ লামার বিভিন্ন পর্যটন স্পটে রিসোর্টগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্টগুলো খুলে দেওয়া হবে। আবহাওয়া অফিস বলছে, রোববার বিকেল 3টা পর্যন্ত গত 24 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে। কিশোরগঞ্জের কলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায়
ম্যানেজার সহ 6 জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, কুলিয়ারচর বাজারের হাবিব কমপ্লেক্সের দোতলায় আইএফআইসি ব্যাংকের এই উপশাখাটিতে প্রতিদিনের মতোই নিয়মিত কার্যক্রম চলছিল। রোববার দুপুর 1টার দিকে ব্যাংকের ম্যানেজার শৌমিক জামান খান সহ 6 জন হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশকে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ব্যাংকের লকার সহ সবকিছু ঠিকঠাক রয়েছে উল্লেখ করে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজমুস সাকিব জানান, ব্যাংকের ভিতরে কেমিক্যাল জাতীয় কিছু তীব্র দুর্গন্ধ রয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। বাংলাদেশের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এলাকাকে সামরিক অভিযান এলাকা হিসেবে ঘোষণা করা হবে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রকাশিত এমন প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি আরও জানায়, এই ধরনের সংবাদ ভারতীয় কিছু গণমাধ্যমের পরিকল্পিত অপচেষ্টার অংশ, যার উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে বিনষ্ট করা এবং সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা। প্রমাণবিহীন এই ধরনের কল্পনাপ্রসূত সংবাদ একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, যা জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং বিভেদ উস্কে দেওয়ার অসৎ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলেও জানানো হয়। ক্র্যাব প্রোডাকশন নামে একটি চকলেট কারখানায় অভিযান চালিয়ে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই কর্তৃক পুনরায় অনুমোদন না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার দুপুর উত্তরখান মাস্টারপাড়া এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 4 ঘণ্টা অভিযান চালায়। অভিযানে কর্মীদের স্বাস্থ্যবিধিতে অবহেলা, উৎপাদন সংক্রান্ত প্যাকেজিং সম্পর্কে ভুল তথ্য, প্যাকেজের ওজন সম্পর্কে ভুল তথ্য, নোংরা পরিবেশ ও মেয়াদ উত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করায় অনিয়ম পাওয়া যায়। ন্যায়, সমতা ও জবাবদিহিতার বার্তা নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের 12তম অধিবেশন। বিকেলে সিনেট ভবনে 4 দিনব্যাপী সম্মেলনের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ তরুণ প্রজন্মকে ন্যায়ের পক্ষে থাকার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার আহ্বান জানান। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা দেখিয়ে দিয়েছে তারাই দেশের পথপ্রদর্শক। বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের যোগাযোগ ও অ্যাডভোকেসির প্রধান মিকেল মাতেউস মোজ সহ অনেকে। এবারের অধিবেশনে অংশ নিয়েছে দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আসা 500-রও বেশি প্রতিনিধি। সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল NTV। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মে মাসে দেশে 297 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 32% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মে মাসের প্রথম 11 দিনে 92 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স আসে। সেই হিসেবে পরের 20 দিনে 220 কোটি ডলার দেশে এসেছে। এপ্রিল মাসে দেশে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসাবে, যার পরিমাণ 33,574 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর থেকে ক্রমান্বয়ে রেমিটেন্স পাঠানো শুরু করলে প্রবাহ বাড়তে থাকে। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় জমে উঠেছে পশুর হাট। খাগড়াছড়ি জেলার 26টি কোরবানির হাট এখন বেশ সরগরম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে হাটে যান। বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে হাট। কৃষক ও খামারিরা জানান, গত বছরের তুলনায় এবছর ন্যায্য মূল্যে পাচ্ছেন না তারা। আর ক্রেতাদের কাছে এবছর ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার।
7,90,000 কোটি টাকার বাজেট পেয়ে সোমবার ঘাটতি সোয়া 2 লাখ কোটি টাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। 1 যুগ পর নিবন্ধন ফিরে পেল জামায়াতে ইসলামী, প্রতীকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি। ঢাকা দক্ষিণে নগর ভবন 2 সপ্তাহ বন্ধ, ভেঙে পড়ছে নাগরিক সেবা, ঈদ প্রস্তুতিতে স্থবিরতা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল।